নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মম। আজকে রয়েছে গল্পটির ৪৪তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। অবিশ্বাস্যকর আশ্চর্য নিয়ে তাকিয়ে আছে সাইদ। বিমূঢ় দৃষ্টিজোড়া স্বাভাবিক করে অজান্তেই কম্বলটা ছেড়ে দেয় সে। বোধশক্তি আর স্বাভাবিক চিন্তা প্রচণ্ড নড়বড়ে হয়ে গিয়েছে। অভূতপূর্ব এক সৌন্দর্য রূপের কাছে থমকে আছে তার হৃৎপিণ্ড। ধকধক করে পাজরার শিকলে হিংস্র করাঘাত ঠুকছে হৃদযন্ত্র। দিনের নেভে আসা আলোর মাঝে দেখতে পাচ্ছে টকটক করা রক্তলাল বেশভূষণে বসে রয়েছে তার মানবী। টলটল দিঘির মতো দীঘল চোখ দুটিতে কাজল কালো রূপরেখা, ঠোঁটে দাঁত বসানো কুণ্ঠাজড়িত কোমল মুখ, লাল আবির মাখানো গোলাপের আঁচ ওই গাল দুটোতে কে যেন মাখিয়ে দিয়েছে। লজ্জার আভরণ টইটুম্বুর করছে সারা মুখ জুড়ে, কম্পিত বক্ষে। চট করে মুখটা সামনে ঘুরিয়ে আড়াল করতে চাইল লালচে লাজুক রূপমোহিনী। শাড়ি পরিহিতা অনিন্দ সুন্দর বেশভূষণে এক টুকরো লাল গোলাপের স্বর্গরাজ্য বলে মনে হচ্ছে এই অপ্সরা রমণীকে। ও কি চাইছিল ফুটন্ত ফুলের আকুল আকর্ষণে জাদ্রেল কোনো ভ্রমরকে আকর্ষণ করতে? চাইছিল কি একটুখানি পরম সান্নিধ্য? পিঠ ছড়ানো কালো চুলের বহর পেশল ডান হাতে বায়ে চাপিয়ে অগ্রসর হলো ফুটন্ত ফুলের কাছে। হু হু হিম বাতাসে কেঁপে কেঁপে উঠছে তার ফুটন্ত ফুলের পবিত্র দেহ। পেলক ফুটফুটে ঘাড়ের ওপর ওষ্ঠধায় ছুঁয়ে দিতেই আকম্প পুলকে শিউরে উঠল তার অপ্সরা রমণী। নির্মিত কোমরের বাপাশ দিয়ে পেশল বিপজ্জনক হাতটা জড়িয়ে ধরল উষ্ণ পেটের ওপর সজোরে। ৫ আঙ্গুলের শক্ত থাবাটি রমণী পেটে বসিয়ে সাইদ নিচু স্বরে বলল, এজন্য আপনি ডেকেছিলেন? দুরু দুরু বুকে আকম্প অস্থির রমণী ভীষণ নিরুত্তর রইল। জাত্রেল পুরুষটার একান্ত দুরন্ত স্পর্শে অপূর্ণ মন অদম্য হাওয়ার ন্যায় উত্তাল আচরণ করছে। তার স্পর্শ এত প্রখর, এত গাঢ়, এতটা দুর্বিনীত যে মুহুর্মুহু ছুরি বসানো ধারের মতো হৃদয় বিদ্ধ করে যাচ্ছে। ডান কানের কাছে নিঃশ্বাসের গাঢ়ত্ব টের পেলে পেছন থেকে সাইদ হিমশীতল কণ্ঠে বলে উঠল, আপনার পা ঠিক হবার অপেক্ষায় ছিলাম। বললেই পারতেন আপনিও আমার মতো ব্যাপারটা চাইছেন। লালচে লাজুক মুখ থেকে সব ক্রোধখচিত ছাপ উধাও হয়ে ভর করেছে একরাশ উচাতন রূপ। ফিহা চুপ করে মাথাটা তখনও রেলিং মুখ স্থির রেখে জাহির করে যাচ্ছিল ছিটে ফোটা ক্রোধটুকু। ক্ষণে ক্ষণে অনুভব করছিল লৌহ কঠোর দুর্বিনীত হাতটা কতটুকু আপন কর্ম সাধন করে চলেছে। কানের কাছটায় তপ্ত স্পর্শ ছুঁয়ে গেলে মোদির জানানো কণ্ঠটা বলে উঠল পিছু থেকে, সেদিনের মতো বৃষ্টি হলে ভালো হতো। আপনি আর আমি আমাদের একান্ত বৃষ্টিবিলাস উপভোগ করতে পারতাম। সম্ভবত আপনার মনে থাকার কথা, আপনাকে দ্বীপের বাড়িতে আচার খাওয়ার সময় ছাদের সেখানে কি বলেছিলাম। চোখ মুদিয়ে রাখা ফিহা নীরবে সবটুকু কথাই স্মরণ করতে পারল। তবে তফাৎ এখন এতটুকুই, আজ ওর গায়ে জ্বর নেই, জ্বরের কাঁপন নেই। পিঠের ওপর উন্মুক্ত কিছু একটা অনুভব করতে পেছন থেকে সাইদ ওর কানের কাছে ঠোঁট রেখে বলল, আপনি আমার হৃদয় নির্মোচন করে দিলেন নাবিলা, আমায় দুর্বল বানিয়ে দিলেন। যদি এই দুর্বলতার ভার আপনার হাত দুটি না নেয়, তাহলে আবারও আমি স্বাভাবিকতা থেকে ছিটকে যাব। আপনার হাতে হাত রেখে আপনার কোলে মাথা গুঁজে আমি আমার বাকিটা জীবন নির্বিঘ্নে কাটাতে চাই। খামে বন্দি একরাশ আবেগ মাখানো চিঠির মতো এক একটি শব্দ ছুঁয়ে গেল হৃদয় কোণ। ভীষণ সুন্দর এই মানুষটির ব্যবহার করা শব্দ, বলার ধরনে সযত্ন নিপুণ ছাপ। পিঠের ব্লাউজ আবরুটুকু উন্মুক্ত করে শুকনো ক্ষতদাগে কিছুক্ষণ বৃদ্ধাঙ্গুল ছোয়ালো লোকটা। বিয়ের প্রথম রাতে তার একচ্ছত্র সেবা পড়েছিল এই জায়গায়। সে শুকিয়ে আসা ক্ষতচিহ্নে হঠাৎ দ্রুত ওষ্ঠস্পর্শ টের পেয়ে গলায় বিঁধে থাকা রুদ্ধশ্বাসটা প্রাণপণে আবদ্ধ করল ফিহা। তৎক্ষণাৎ মুখটা সামনে থেকে পিছু ফিরিয়ে মানুষটার প্রশস্ত চৌকস ঋজু বুকটার মাঝে ঝাঁপিয়ে পড়ল ও। খড়কুটো আঁকড়ে রাখার মতো নরম হাত দুটি শার্ট মুঠোবন্দি করে ডুবে রইল। এই শিষ্টাচার বর্জিত, আবেগশূন্য, মেজাজ রুক্ষ অদ্ভুত মানুষটাকেই বেশি ভালোবাসে। তার অসহ্য, অব্যক্ত, অপ্রকাশ্য অগ্নিঝরা কণ্ঠই বেশি পছন্দ। এরকমই থাকুক এই লোকটা, ঠিক এরকমই।
আর কখনো কোনোদিন দুর্বিষহ কোনো ঘটনা থেকে বদল না হোক তার এই অদ্ভুত রূপের। সে এভাবেই সঠিক, এভাবেই যৌক্তিক, এভাবেই সে নিজ থেকে চিন্তা সমৃদ্ধ ধারার পুরুষ। কিচ্ছুটি পরিবর্তন করতে হবে না। ফিহা মনের ভেতরে উথাল করা অভিব্যক্তিটুকু অস্থির স্বরে ব্যাকুলভাবে বলল, আমার বুকের বারান্দা জুড়ে শুধু আপনার নামে বৃষ্টি ঝরে জনাব সাইদ। ঝুম বৃষ্টি, অঝোর ধারায় ভিজে যাওয়ার মতো মন শুধু আপনার অপেক্ষায় প্রহর কোণে। আপনি যেমন দুর্বল, আমিও তেমন ভঙ্গুর। আপনি যেমন রাগী, আমিও তেমন জেদি। আপনি যেটুকু অপ্রতিরোধ্য, আমিও সেটুকু প্রতিদ্বন্দ্বী। আপনি কি তবু বলবেন একা একাই দুর্বল যাত্রার অভিযাত্রী? আমি কি সঙ্গী নই? আপনি যেমনই হন, তবু আমার ব্যক্তিগত মানুষ। আমি হিংসুক, আমি স্বার্থপর, আমি যথেষ্ট জেদি। তবু আপনার এক তিল অংশ কারো সাথে ভাগ বসাতে রাজি নই, কক্ষনো না। ছোট্ট মাথায় অনবরত হাত বুলিয়ে দেয়া সাইদ নিরুত্তর রইল, ভীষণ রকম নিরুত্তর। পিঠে নখ ডেবে যাওয়া আঙুলের স্পর্শে ব্যথা অনুভূত হলেও সে ভীষণ শান্ত, প্রসন্ন। পাশে রেখে দেওয়া কম্বলটি দিয়ে সম্পূর্ণ ফিহাকে মাথাসহ ঢেকে দিল। দূর থেকে শুরু হয় আজান। এ সময়টা ঘরে প্রবেশের সময়, কিন্তু আজ সে বাধা দিয়ে ওর মাথাটা বুক থেকে তুলল না, জোর করল না, বরং অপেক্ষা করতে লাগলো নির্দিষ্ট সময়ের জন্য। তার বুকের শার্টটা অশ্রুজলে ভিজে যাচ্ছে। হয়তো সেই এক টুকরো ছবিকে আবারও স্মরণ করছে ওর সরল বিক্ষত মানসপট। চোখ বন্ধ করে সম্পূর্ণ আজানটা দোকানে শ্রবণ করলো সাইদ। আকাশ পানে চাইল, প্রসন্ন চোখে নিঃশব্দ মুচকি হাসল সে। 5 কোলে করে স্লাইডিং ডোর পেরিয়ে রুমের ভেতর প্রবেশ করলো সাইদ। রুমের আলো জ্বালানো হয়নি, চাপচাপ অন্ধকার। ধীর পায়ে হেঁটে এসে টান টান করে চাদর বিছানো শয্যায় নামিয়ে দিল আস্তে করে। চোখ সয়ে আসা আধারে ফিহা দেখল স্লাইডিং ডোরটা আটকে সব পর্দা টাঙিয়ে রুমের দরজাটা লক করে দিল সে। পরনে থাকা সাদা শার্টটায় হাত লাগিয়ে খুলে নিচ্ছে প্রতিটি বোতাম। বুক দুরু দুরু করা অনুভূতির প্রাবল্যে ফিহা শূন্যে মুখ তুলে তাকালে তৎক্ষণে শার্ট খুলে ওর কাছে এলো সাইদ। নিষ্পলক চোখ দুটিতে হিমস্পর্শী মাদক, সুদৃঢ় চোয়াল জোড়ায় নেশালু ছাপ। ফিহার দীঘল চোখ দুটো চুম্বকের মতো আবদ্ধ করে ডান হাত উঁচু করে রাখা থুতনির তার ওষ্ঠ বরাবর তুলল। কয়েকটি নিঃশব্দ পলক চুপ করে টুকটুক করা লাল হওয়া মুখটা দেখল সাইদ। পরক্ষণে ওইটুকু দূরত্ব মিটিয়ে নিজের পুরুষটু ওষ্ঠদয়ে আবদ্ধ করল গাঢ় গোলাপি ওষ্ঠযুগল। মুহূর্তের ভেতর ছড়িয়ে দিল তার বুকের পাঁজরে জমে থাকা অপ্রতিরোধ্য অনুভূতি। রোমে রোমে বুঝিয়ে দিল উন্মুক্ত সমুদ্রের ন্যায় অশান্ত অবস্থা। নির্দ্বিধায় নিজেকে খোলা বইয়ের মতো ওর কাছে ছেড়ে দিয়ে বহুক্ষণ পর ঝড় নিস্তেজ করল সাইদ। দুহাতে কঠোরভাবে চেপে ধরা ওর গাল দুটো শিথিলভাবে ধরে মনের ভেতরে থাকা সেদিনের সেই সুপ্ত কথাটি উচ্চারণ করল সাইদ। আপনার পবিত্র আছোয়া ঠোঁটে আমারই একমাত্র ছোঁয়া থাকবে। এই আঙুলের ফাঁকে শক্ত আঙুলে গুজবে আমারই হাত। এই চোখ দুটোর নীরব প্রতিটি অশ্রু শুধু আমিই আজ দেখব। এই সবুজ স্বর্গ সাক্ষী রবে আমাদের আসঙ্গ সাক্ষাৎ। কথাগুলোর মর্ম বুঝতে কিছুটা সময় লাগলো ফিহার। বুঝতে পারল কতটা গভীর বোধ থেকে কথাগুলো বলেছে সে। অনুভব করলো গায়ের সব বেশভূষণ আকাঙ্ক্ষী প্রলুব্ধ পুরুষটি নিজের হাতে বুঝে নিচ্ছে। প্রশস্ত দৃঢ় বুকের মধ্যে ওকে সম্পূর্ণ ঢেলে নিয়ে কোমল মুখটায় ছোট ছোট আদর স্পর্শ ছড়িয়ে দিল সাইদ। তার মন কাতর করা ভালোবাসায় অবাক হবার সুযোগটুকু পেল না ফিহা। বুঝে উঠতেও পারল না তার বুকের ভেতর এতখানি আকুলতা কি করে আড়াল ছিল। বালিশের বুকে মাথা রাখলে রমণীর কোল মুখের ওপর ঝুঁকে এলো সাইদের। গায়ে টেনে নিয়েছে ভারী পশমি তুলতুলে কম্বল। নরম আঙুলের ফাঁকে শক্ত আঙুল মিলিয়ে দুটি হাত মুঠোবন্দি করতে হঠাৎ বিপ বিপ করে ভাইব্রেট হলো অসভ্য ফোন। ফোনের ভাইব্রেশনে সাইদের জাদ্রেল মুখটা ক্ষোভে ধিক ধিক করতে লাগলো। ফিহা অবস্থা দেখে না হেসে পারল না। সতীনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ফোনটাকে শত শত বকা দিলেও এই মুহূর্তে জাদ্রেল মুখটা দেখে পেট ফাটা হাসি পাচ্ছে। সাইদ মেজাজ খারাপ করে প্রচণ্ড তেতো কণ্ঠে বলে উঠল, হাসছেন কেন? আপনার কাছে এটা হাসির ঘটনা মনে হচ্ছে?
ফিহা ডানে বায়ে মাথা নাড়িয়ে না করে দিতেই সাইদ বালিশের কাছ থেকে ফোনটা বের করে আনলো। কলারের নাম দেখে এক বুক শ্বাস ছেড়ে কানে ফোন চাপতেই অন্য হাতটা তখনও আঙুলে আঙুল ডুবিয়ে রেখেছে। সেভাবেই সে মুখের ওপর ঝুঁকে কথা বলা শুরু করলো। ফিহা হাসি থামিয়ে চুপ করে তাকালে সাইদ ওর গাল দুটোয় আবারও আদর মাখিয়ে স্মার্টলি সাড়া দিয়ে বলল, হ্যালো। পরিচয়? জি, কমান্ডার জুনায়েদ সাইদ বলছি, বাংলাদেশ আর্মি। বলুন। মুঠোবন্দি হাতটা শিথিল করে ফেলল ফিহা। অবিশ্বাসের চাহনিতে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ও। নিজের দু কানকেও যেন বিশ্বাস করাতে পারছে না একটু আগে কি শুনল। এমন একটি লোমহর্ষক পরিচয় শুনে ধক করে হৃৎপিণ্ডটা লাফ দিয়ে উঠেছে। দ্রিম দ্রিম করে এক নাগারে আছড়ে পড়ছে উন্মুক্ত বুকের শ্বাসযন্ত্র। এই নিষ্ঠুর ছাঁচের পুরুষ সবচেয়ে কঠোরতম পেশা দুর্ধর্ষ একটা কর্মজীবনে জড়িত। স্তব্ধ ফিহা নিজের বাঁ হাত থেকে তার শেভ করা টান টান গৌর গালটা ধরে নিজের দিকে ঘুরালো। ফোনে তখনও ছোটখাটো নির্দেশে কথা বলে যাচ্ছে সাইদ। ফিহা স্তম্ভিত দৃষ্টিতে ভীষণ ক্ষীণ সুরে আটকে আটকে বলল, আপনি মিলিটারির লোক? কণ্ঠটা এমন একটা স্কেলে ছিল যে কথাটা স্যার সাইদের কানে পৌঁছল। ডান কানে চেপে ধরা ফোনটির জন্য সাইদ স্পষ্ট জবাবে ওকেও কিছু বলার স্থিতিতে রইল না। ফুলে ওঠা রক্তলাল দুটো নরম ওষ্ঠের দিকে দৃষ্টি পড়লে নিঃশব্দে ওর ওষ্ঠপুকুরে ছেড়ে দিল উত্তর। চৈত্রের খাখা দুপুরে এক পশলা বর্ষণ যেভাবে শুকনো মাটির প্রতিটি কোনা কোনা পূর্ণরূপে সিক্ত করে দিয়ে যায়, তেমনি করে কেউ মুখটি ওষ্ঠাধর প্রণয়স্পর্শে রক্তিম ফুলের মতো সিক্ততায় পরিপূর্ণ করল। কানে চাপা ফোনটির কথা ওপাশ থেকে সমাপ্ত হলে সাইদ শেষ কুশলের জন্য কিছুই বলার স্থিতিতে রইল না। কলটা ড্রপ করে ছুঁড়ে মারল ফোনটা অন্যদিকে। দুটি পৌরশক্ত হাতের মাখনের মতো নরম গাল দুটি প্রাণপণে আবদ্ধ করলে লাল কৃষ্ণচূড়ার মতো প্রচণ্ড আরক্ত হলো ফিহা। এভাবে তো ঘোর বর্ষার মতো ভালোবাসতে দেখেনি ও লোকটাকে। এভাবে তো উন্মুক্ত অস্থির ব্যাকুল প্রায় হৃদয়ে ধরা দেয়নি সে এতদিন। তবে কোথাকার কোন আবদ্ধ গোপন কুঠুরিতে বাধা ছিল তার বিহবলপূর্ণ অন্তমন। কোথায় সে নিজেকে আবদ্ধ করে রাখার মতো মানসিক দৃঢ় মনোবল বুঝে নিল। ওই নিগুড়ো জায়গাটা কি ফিহার কাছে সঁপে দিতে পারে না? পারে নাকি তার সব অস্তিত্বটুকু ওর কাছে আজন্মের জন্য রেখে দিতে? চট করে দুটি নরম বাহু পাশে কঠোরভাবে লোকটাকে আঁকড়ে ধরল ফিহা। যেন আসন্ন কোনো কালবৈশাখীতে ছুটে না যাক তার এই বিশেষ একমাত্র পুরুষটি, কখনো হারিয়ে না যাক। ঘন বসতিপূর্ণ এলাকা, মানুষে গিজগিজ করছে বাজার সংলগ্ন প্রতিটি রাস্তাঘাট। ঘিনঘিনে অপরিচ্ছন্ন না হলেও এলাকাটি যথেষ্ট সৌজন্যসুলভ লোক বলে পরিপূর্ণ। অপরাধের মাত্রা অন্যান্য এলাকা থেকে বেশ কম বলে এ তল্লাটের মানুষজন কিছুটা স্বস্তির বায়ুতে দিন যাপন করতে পারে। রৌদ্র করোজ্জ্বল ঝকঝকে একটি সুন্দর দিন। প্রসন্ন ভারমুক্ত মনে ঢাকা টু রাজশাহী জার্নিটা বেশ ফুরফুরে আমেজে উপভোগ করেছে। তৌকির আহমেদ শিহাব আর কিছুদিন বাদে ফিরে যাবে বর্তমান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে। দ্বীপের বিয়েটা বেশ স্মৃতিপরিপূর্ণ হলেও বেচারার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কিছুদিন হলো। নতুন ভাবিকে জিজ্ঞেস করেছিল এ বিষয়ে, কিন্তু স্পষ্ট জবাব রাখতে পারেনি। উবার বুক করা গাড়িটার ভেতর ব্যাকসিটে ঘুমুচ্ছে আফিদ আর হাসিব। তপন কি যেন একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে শেষ পর্যন্ত আর যোগাযোগ নেই। কেমন যেন গায়েব। শিহাব এখন যাচ্ছে ফুপুর বাসায়। দেশে থাকা আত্মীয়দের মাঝে একমাত্র এই ফুপুটার সঙ্গেই বেশ ভালো একটা যোগাযোগ এখনো রয়েছে। উবার গাড়িটা চওড়া ভিড় রাস্তাটা মারিয়ে অতঃপর একটা 6 তলা ভবনের সামনে থামল। ভবনের নাম ফলকে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা ধানসিঁড়ি মহল। শিহাব জোরে এক হাঁক দিতেই পেছন থেকে ঘুমন্ত দুই বন্ধু চোখ ডলতে ডলতে গাড়ি থেকে নেমে পড়ে। আফিদ কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে 6 তলা ভবনের চূড়ো থেকে জমিন পর্যন্ত চোখ বুলিয়ে বলল, শিহাব, তোর ফুপু এই বিল্ডিংয়েই থাকে? শিহাব গাড়ি থেকে ছোট লাগেজটা নামাতে নামাতে বলল, ইয়েস আফিদ, ঠিকানা ভুল হয়নি, এই গ্যারান্টি দিলাম। চল ভেতরে যাই, ক্ষুধায় পেটটা চোচো করছে। শিহাবের পিছু পিছু বাকি দুই বন্ধু হাঁটা দিলে সিঁড়ি ভেঙে ভেঙে 3 তলায় এসে কলিং বেল দিল শিহাব।
ভেতর থেকে কে প্রশ্নতে শুধিয়ে উঠলে শিহাব উত্তর দিয়ে বলল, শিবু বলছি ফুপু, দরজাটা খুলুন। দাঁড়া বাবা দাঁড়া। ভদ্রমহিলার ভারী গলাটা ওপাশ থেকে ছিটকে আসতেই খটমট করে দরজাটা খুলে দিলেন প্রৌঢ় মহিলা। চোখে চশমা, গায়ের রং টকটকে ফর্সা। প্রথম দেখাতেই বোঝা যায় ভদ্রমহিলা এককালে ভীষণ সুন্দরী ছিলেন। শিক্ষিত মার্জিত ব্যবহারে এক মুখ হাসি দিয়ে তিনি সাদরে আপ্যায়ন করলেন ওদের। ভদ্রমহিলা একসময় স্কুলের টিচার ছিলেন। ছোট ছেলেকে নিয়ে 4 রুমের একটা ছিমছাম ফ্ল্যাটে বসবাস করছেন। শিহাব হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে খেতে বসলে হঠাৎ টের পেল মাথার উপর ধূপধাপ করে প্রচন্ড জোরে শব্দ হচ্ছে। এত জোরে কেউ শব্দ করে? মনে হচ্ছে মিলিটারির মতো বুট পায়ে প্যারেড করছে উপরতলা। শিহাব রুটিতে কামড় দিয়ে বলল, ফুপু, মাথার ওপর লাফালাফির হল্লাটা সহ্য করো কি করে? অবজেকশন দাওনি? এটা তো অন্যায়। ভদ্রমহিলা 2 ডিগ্রি বেশি বিরক্ত মুখে বললেন, শিবু বাবা, ওপরে যারা উঠেছে এদের হাজার বললেও লাভ হয় না। তোর ছোট ভাইটা কত করে যে ওদের শব্দ করতে নিষেধ করলো, কিন্তু কে শোনে কার কথা? বিল্ডিং এর মালিকও থাকে বিদেশে, দারোয়ানের মতো লোকটা ম্যানেজারের কাজ করে। এজন্য শক্তপোক্ত কিছুও বলতে পারি না। কি আশ্চর্য কথাবার্তা! ইউএসএ এরকম কাজ করলে আমি সরাসরি মামলা করে দিতাম। টেবিলের অন্য প্রান্তে বসা শিহাবের ভাবি 3 বছরের ছোট্ট ছেলেকে চামচে করে নরম খিচুড়ি খাওয়াচ্ছিল। ভাবি নিজেও ত্যক্ত বিরক্ত হয়ে অনুযোগ করে বলল, শিহাব ভাই, এই ঘটনা আপনি আজকে নতুন জানলেন? আম্মা আপনাকে বলেনি? না, ফুপু আমাকে কিছুই বলেনি। আমি তো এরকম শব্দের ভেতর কিছুতেই কাজ করতে পারি না। ইভেন আমি যে হসপিটালে আছি সেখানে লিমিটেড পার্সন রাখার রুলস। অদ্ভুত এক ঘটনার মধ্য দিয়ে এবারের প্রথম প্রহরটা কাটলো ওদের। শিহাবের মেজাজটা খারাপ হয়ে এলেও আফিদ ও হাসিবের কাছে এটা সম্পূর্ণ মামুলি ব্যাপারের মতো ঠেকছে। বাংলাদেশে এসব শব্দটব্দ খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু ওরা কেউই জানে না এই সাধারণ শব্দের পেছনেও বীভৎস কোনো ভয়ঙ্কর ঘটনা সবার আড়ালে অগোচরে থেকে গেছে। কেউ জানে না। সকালে সূর্যপিণ্ড আজ কিছুটা সদর্পে শীতের কুয়াশাকে বুড়ো আঙুল দেখাতে এসেছে, বোঝাতে এসেছে, বেটা তোর দিন এখন শেষের পথে। যার দাপট দেখাবি দেখা, এরপর চলবে আমার রাজত্ব। ঘড়িতে কাটায় কাটায় সকাল 10টা বাজছে। কম্বলের নিচে দুটো মানুষ রোদ্দুস্নিগ্ধ সকালের মিঠে প্রহরটুকু উপভোগ করছে। দুজনের চোখ তন্দ্রাহীন, তবু অভিনয়ের কৌশলে ঘুম ঘুম মুখভঙ্গি নিয়ে পড়ে রয়েছে দুজন। নরম আঙুলগুলো বিচরণ করছে মিলিটারির দৃঢ়কাঠিন্য দাড়িহীন গালে। আজ গিয়ে একটু একটু করে বুঝতে পারছে কেন ঘুম থেকে ভোর 4টায় উঠে যায়, কেন সে শারীরিক ফিটনেসের জন্য এতটা নিয়মতান্ত্রিক ও সতর্কসূচক তৎপর। মাথার কালো চুলগুলো বড় হওয়া বাদে সবকিছুই সেই প্রথম দিন থেকে প্রখরখণ্ড ইস্পাতের ন্যায় অগ্নিতেজ ব্যক্তিত্ব নিয়ে চলেছে। তার জীবন পরিধি জলে স্থলে আকাশে সমস্ত দুর্যোগকালীন পরিস্থিতিতে উতরে আসবার মতো অমানসিক সহ্য ক্ষমতার প্রশিক্ষণ দিয়ে এসেছে। ফিহা দূরে স্লাইডিং ডোর থেকে চোখ সরিয়ে ঘুমন্ত লোকটার ঘুম মাখানো চেহারায় তাকিয়ে রইল। ডান হাতে কপালের নির্দিষ্ট জায়গা থেকে চুল সরিয়ে সেখানে পর্যবেক্ষণশীল দৃষ্টিতে বুঝল এই দুটো এলে শিলায়ের দাগ, খুব ছোট। কপালের এমন এক জায়গায় দাগ দুটো লুকিয়ে আছে যেখানে চুলের রেখা শুরু। নরম বৃদ্ধাঙ্গুল দিয়ে সেলাইয়ের দাগে মৃদু স্পর্শ করল ফিহা। আবারও তার মুখটার দিকে প্রশ্ন সংবলিত চাহনি ছুড়ে চাইল। কেন লুকালো এত সব কথা? কি প্রয়োজন ছিল পেশাগত জীবনটাও এভাবে মুখ আটকে আড়াল করে রাখার জন্য? ও তো আর্মিদের ব্যাপার নিয়ে কোনোরূপ উগ্র চিন্তা, ব্যতিক্রমী ভাবনা বা আটপৌরে কোনো আশা রেখে চলে না। তাহলে কারণ? ফিহা বুকের মধ্যে সৎসাহস পুষে গলায় শান্ত করে বলল, জনাব, ঘুম থেকে উঠুন, সকাল হয়ে গেছে। আপনার হাতটা ঢিলে করুন, আমি উঠব। স্বাভাবিকভাবে দু চোখের পাতা মেলল সাইদ। বোঝাই যাচ্ছিল সে কোনো গভীর ঘুমে ঘুমন্ত নয়। যে হাতটা ঢিলে করে দেবার অনুরোধ জ্ঞাপন করল, সে হাতটা ঢিলে করতে করতে আচানক সাংঘাতিকভাবে দৃঢ় আবদ্ধ করল সে। দম আটকে ফিহা আটকে উঠলে দুটো ইস্পাত কঠোর দৃষ্টি ছুড়ে বলল সাইদ, আপনি আমার চেয়ে কখনোই ব্যস্ত স্কেজিউল পালন করেন না। চুপচাপ আমার কাছে শুয়ে থাকুন। আমি যখন বলবো তখন উঠবেন। আমি আপনার জন্য সিলেটের আবহাওয়ায় কাজ ফেলে অবসর পালন করছি। অবসরের মূল্য দিন। ওরকম দৃষ্টি দিয়ে তাকালে বুকের ভেতরে কেমন ভয় হানা দেয়।
জবান বন্ধ কোনো আসামির মতো নুয়ে আসে মাথা। কিন্তু ফিহা রইল সম্পূর্ণ নিষ্প্রভ ও শান্ত। নির্ভয়ে মাথাটা বালিশ থেকে তুলে তার টান টান শেভ করা গালের ওপর নিজের গাল মিলিয়ে চোখ বুঝল, নড়ল না। কিয়ৎ সময় পেরিয়ে যেতেই নরম করে বলে উঠল, আপনি আপনার বাবার মতো আর্মির লোক, এ কথা লুকালেন কেন? আপনি কি ভেবেছেন আমি মিলিটারি পেশাটা অপছন্দ করি? না, পছন্দের টপিক নিয়ে ভাবিনি। আমি চাইনি আর্মি পার্সন শুনে আপনি অন্য মেয়েদের মতো আমার পেশাটাকে পছন্দ করুন। দিস প্রফেশন ডাজন্ট মেক এনি সেন্স টু লিভ আ লাভ লাইফ। আমি আমাকে পছন্দ করার জন্য বিশেষ কাউকে চেয়েছি, নট টু লাভ দিস প্রফেশন অর এনি আর্মি টার্ম। ফিহা এক বুক শ্বাস ছেড়ে বলল, আপনার মা কি জানতো? জানে। আপনার বন্ধুরা? সর্বপ্রথম জানে। আপনার বউ? আমার বউ কোনো ইম্যাচিওর মেয়ে নয় যেসব ছোটখাটো বিষয় হুট করে জানলে বাপের বাড়ি যাওয়ার হুমকি দেবে। শি ইজ স্মার্ট অ্যান্ড বোল্ড। আমি ওনাকে বিশ্বাস করি। দোকানে পরোক্ষ ইঙ্গিতে প্রশংসাপূর্ণ কথাটা শুনতে পেয়ে মৃদু হাসল ফিহা। লোকটার সঙ্গে অসম বয়সের দূরত্ব থাকলেও সে যে মন প্রাণ দিয়ে ওকেই নিজের জন্য যোগ্য বিবেচনা করেছে তা দেখে গাল সরিয়ে তাকালো সে। সারা রাত প্রণয়ের গ্রন্থি রচনায় একদণ্ড মনে হয়নি তার সঙ্গে যোজন যোজন কোনো মানুষ দূরত্ব ছিল। মনে হয়নি কমাস আগেও ছিল দুটি ভিন্ন গ্রহে দুটি নিঃসঙ্গ নক্ষত্রের মতো যোগাযোগ শূন্যতা। বরং এখন মনে হচ্ছে তার সঙ্গে আগে কেন যোগাযোগটা হলো না। ফিহা প্রশান্তিসূচক শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি কি আপনাকে আর্মিতে দেখতে পারি? সাইদ কিছুক্ষণ চুপ থেকে ওর আসল কথাটা বুঝতে পেরে বলল, আপনি আমায় ইউনিফর্মে দেখতে যাচ্ছেন? কথাটা শুনে কঠিনভাবে ইচ্ছেটা মনের ভেতর দুরন্ত পাখির মতো ছোটাছুটি করলো। নিজের ঠোঁটটা প্রবলভাবে দাঁতে কামড়ে ওপর থেকে নিচু মাথাটা নাড়িয়ে বোঝালো ফিহা। দীঘল চোখ দুটিতে আশ্চর্য রকমের আগ্রহ উদ্দীপক দেখতে পেয়ে সাইদ স্বাভাবিক স্বরে জানালো, ঠিক আছে, ধানমন্ডি পৌঁছালে দেখাবো। চলবে? ফিহা উড়ু উড়ু খুশিতে আনন্দিত হয়ে বলল, চলবে। শ্রীমঙ্গলের নয়নাভিরাম সৌন্দর্যের মাঝে 3টি আশ্চর্য রকম সুদিন অতিবাহিত করল নবদম্পতি। 3টে দিন যেন 3টে যুগের মতো, ঠিক গাজীপুরে কাটিয়ে দেওয়া সে বিয়ে বাড়ির দিনগুলোর মতো। গোলাপ ফুলের মতো মন আকর্ষণ করা তৃপ্ত প্রীতিকর সুভাষের ন্যায় জীবনের অন্যতম সুন্দর দিনগুলো স্মৃতির পাতায় আবদ্ধ করল দুজন। জাদ্রেল আখ্যা দেওয়া পুরুষটির উন্মুক্ত ভালোবাসায় হাঁপিয়ে ওঠা ফিহা এক পর্যায়ে ভ্রুযুগল কুঁচকে বলল, আপনি চূড়ান্ত ফাজিল। বাইরের লোকগুলোর সামনে কিরকম ছন্ন ছাড়া ব্যবহার করে বেড়ান, অথচ ঘরের ভেতর ঢুকলে আপনি। কথাটা জীব আড়ষ্ট হয়ে তোতলানো সুরে কথাটা আটকে যায় ফিহার। বাকি কথাটা অকপটে বলতেও আকণ্ঠ বিভ্রায় রক্তাভ মুখটা নত করে ফেলে। সাইদ বিছানার হেডরেস্টে পিঠ এলিয়ে স্বাভাবিক স্বরে প্রত্যুত্তর করল, আপনার সঙ্গে কি করি না করি সেটা বাইরের লোকদের সামনে শো করাটা আমার জন্য অকওয়ার্ড। সরি ফ্রম মাই সাইড। আমি প্রাইভেসি জিনিসটা 4 দেয়ালের ভেতর রাখতে পছন্দ করি। আপনার কাছে যেটা ফাজিল ফাজিল লাগলেও কিছু করার নেই, আপনি নিজেও কম অপরাধী নন। ফিহা ঝট করে মাথাটা তুলে চক্ষু ছানা বড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি রকম অযৌক্তিক কথাবার্তা দিয়ে ওকে ভুল সাব্যস্ত করতে চাইছে? ফিহা রাগত সুরে কিছু বলার আগেই সাইদ দ্বিতীয় দফায় ওকে কাউন্টার করলো, শাড়ি পরে বারান্দায় আমি অপেক্ষা করতে বলেছিলাম, নাকি আপনি নিজে নিজে প্ল্যানটা সাজিয়েছিলেন? আশকারাটা আপনার থেকে এসেছিল, এন্ডিংটা আমি দিয়েছি, শোধবোধ। এবার থতমত মুখে দৃষ্টি ঘুরিয়ে লাগেজ গোছালো ফিহা। শ্রীমঙ্গল থেকে ট্রেন যোগে ঢাকা ফিরতে ধানমন্ডিতে পৌঁছানোর আগে ওর কপালের ব্যান্ডেজটা খুলে নেয় সাইদ। সামান্য যেটুকু ক্ষতভাব আছে তা বাতাসে ঠিক হয়ে যাবে। বাড়ি চৌকাঠে নামতেই কলার আইডিতে ভেসে ওঠে বিশেষ একটা নাম। ফিহাকে ভেতরে ঢুকতে বলে সাইদ গাড়িতে বসা অবস্থায় রিসিভ করে কলটা। কলের বিপরীত প্রান্ত থেকে সিনিয়র অফিসার কড়া নির্দেশে জানান দেন, যেখানেই থাকো আগামী 48 ঘন্টার মধ্যে উপস্থিত হও। সন্দেহজনক অপারেশনের জন্য প্ল্যান অফ অ্যাকশনে নামতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। ডেট 2। 48? ইয়েস। রেড সিগন্যাল ইজ গিভিং আ শট। ক্যান ইউ মেক ইট হারি, মেজর সাইদ? গুরুতর তলবটা বুঝতে পেরে প্রচন্ড আশ্চর্য হয় মেজর কর্মকর্তা। এটা তো এখন হবার কথা ছিল না। আরো 2 সপ্তাহ পর মিলিটারি ইন্টেলিজেন্স মারফত একটা বিশেষ রিপোর্ট হাতে এলে শুরু হবার কথা। তবে কি আলটিমেটাম আওয়ার এখনই ঘন্টা বাজিয়ে দিয়েছে? এটা সুখবর নয়।
সাইদ কোনোরূপ বাড়তি প্রসঙ্গ না টেনে সংক্ষিপ্ত পরিসরে জানিয়ে দেয়, I will make it hurry as soon as possible, sir. Accepted. Over and dismiss. Come fast. কলটা কেটে যেতেই বা হাতের হাতঘড়িতে সময় দেখে নেয় সাইদ। বিকেল 5:30। সূত্র মোতাবেক এখনও সরফরাজ দ্বীপের কোনো খোঁজ বা লাশ উদ্ঘাটন করা যায়নি। সন্দেহজনক অভিযান মানে এখনো মূল পর্বে ঢুকে পড়েনি বাংলাদেশ ডিফেন্স ইউনিট। এখন বোধহয় উপধাপের ভেতর শিকড় তুলে আনার মতো অভিযান চালানোর ডাক এসেছে। সাইদ দ্রুতগতিতে ভেবে নিল আগামীকাল সে ফিহাকে নারায়ণগঞ্জ পাঠিয়ে অতি দ্রুত অপারেশনাল সাইটে রওনা দেবে। অর্থাৎ এবার সাধারণ খোলস ছাড়ার সময় এসেছে। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।